ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন। এইটা যে বুঝবে না এরপরে যত ডিজিজ আছে মুখস্থ করা লাগবে। ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন কি কারণে, কি ট্রমায় কিভাবে ফাটে? ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন তো চিনো? হ্যাঁ, টিম্প্যানিক মেমব্রেন বারবার ছবি আঁকছি এতদিনে, এটা চিনার কথা। টিম্প্যানিক মেমব্রেনের আরেক নাম এয়ার ড্রাম। এয়ার ড্রাম এর অনেকগুলি নাম আছে। টিম্প্যানিক মেমব্রেনের নাম এয়ার ড্রাম, আরেক নাম মাইরিঙ্গা। মাইরিঙ্গা, এই মাইরিঙ্গা না বুঝলে মাইরিঙ্গোটমি, মাইরিঙ্গোপ্লাস্টি, এরপরে সব অপারেশনে খালি মাইরিঙ্গা কথাই আসবে। টিম্প্যানিক মেমব্রেনের নাম। তাহলে ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন, এক নম্বর কজ কি? এক নম্বর হলো পারফোরেশন। কিভাবে পারফোরেশন হয়ে যাবে? ফাটা। এক হেডিং, এক নম্বর পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। সংক্ষেপে এখন টিএম লিখলাম আমি। পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন কেন হবে? হঠাৎ কানের মধ্যে যদি পিন দিয়ে খোঁচাইতে থাকো, পিন ছুটে যায়, হয়তো পিনের মাথা, কারণ পিনের চিকন মাথা কেউ ধৈরা খোঁচায় না, কি বলে মোটা মাথাটারই ভিতরে দেয়, ঠিক আছে? তাহলে আমার পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, এক নম্বর শার্প ফরেন বডি বা ফরেন বডি ইটসেলফ। ফরেন বডি নিজেই কানে যায় ফাটায় ফেলতে পারে, শার্প ফরেন বডি যদি হয়। শার্প ফরেন বডি ইটসেলফ। এই কথাটা বুঝছো কি না? শার্প ফরেন বডি ইটসেলফ, নিজে নিজেই শার্প ফরেন বডি কানে ঢুকলে ওই পয়েন্টেড মাথা দিয়া তোমার পর্দা ফাটতে পারে। দুই, এমনি একটা মোটরছুটি বা একটা কাগজের টুকরা ফিজিশিয়ান বাইর করতে গেছে, আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন, তাইলেও হইতে পারে। এটা বুঝছো? আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন। ফরেন বডি বাচ্চা নিয়ে গেছো ডাক্তারের কাছে, ডাক্তারটা নতুন, আনস্কিল্ড, সেটা পার মতো করতে যেয়ে পর্দা ফাটাই দিচ্ছে। আনস্কিল্ড ইনস্ট্রুমেন্টেশন। তিন, সিরিঞ্জিং। ফরেন বডি বাইট করতে গেছে, সিরিঞ্জিং করে সিরিঞ্জে পানি নিয়ে আসে করবে, পর্দা ফাটতে পারে। তাহলে পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, এই 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 হেডিংটা মনে থাকতে হবে। পারফোরেশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন কেমনে পারফোরেশন হবে? ফরেন বডি দেওয়া হইতে পারে, ডাক্তার বাইট করতে যায় করতে পারে, আর সিরিঞ্জিং করলে করতে পারে। এই দুই, সাডেন এয়ার কম্প্রেশন, বাতাসের চাপ, হঠাৎ বাতাসের চাপ। হ্যাঁ, এক্সটার্নাল ক্যানেলে আমাদের সবার এখন বাতাস আছে। এখন যদি কেউ থাপ্পড় দেয়, এই বাতাস তো বাড়িতে পারবে না, যাওয়ার রাস্তা কই? যাওয়ার রাস্তা তো নাই। এখানে যদি হাত দিয়া থাপ্পড় দেয়, এই বাতাস তো এদিকে যাবে। হ্যাঁ, রাস্তা তো এদিকে যাওয়া, সাউন্ডও এদিকে পাস করে, তাহলে পর্দা ফেটে যাবে, বাতাসের চাপে পর্দা ফেটে যাবে। তাহলে সাডেন এয়ার কম্প্রেশন কখন হয়? সাডেন এয়ার কম্প্রেশন অ্যাজ ইন বক্সিং। লেখলে তো একটা ডিজিজ পড়াইলে শেষ। অ্যাজ ইন বক্সিং, ব্লাস্ট ইঞ্জুরি, ব্লাস্ট বুঝো? ব্লাস্ট ইঞ্জুরি, অ্যাজ ইন বক্সিং ব্লাস্ট, বোম ব্লাস্ট হলো সামনে।
তারপরে যেটা বেশি হয়, সাডেন র্যাপিড ডিসেন্ট বাই নন প্রেশারাইজড এয়ারক্রাফট। যখন বিমান নামতে থাকে, যত উপরে যাবে তত কিন্তু মিডল এয়ারের বাতাসের বায়ুর চাপ কম, যত নিচে নামতে থাকবে বাহিরের প্রেশার বেশি, কিন্তু মিডল এয়ারের প্রেশার কিন্তু তখন কম। কারণ মিডল এয়ারের প্রেশার, মিডল এয়ার ক্যাভিটিতে এইখানে বাতাস যেটা থাকে স্টেশন টিউব দিয়ে আসে। স্টেশন টিউব, কেউ যদি বিমানে ওঠার সময় নামার সময় ঘুমায় থাকে, স্টেশন টিউব বন্ধ থাকে। স্টেশন টিউব বন্ধ থাকলে এখানে তো বাতাস আসবে না, কিন্তু বাইরের বাতাস যত নামবে বাইরের বাতাসের চাপ বাড়বে। তো বাইরের বাতাসের চাপ বেশি, এখানে বাতাসই নাই, তো ফাইটে যাবে। তো বুঝা গেছে? তাহলে র্যাপিড ডিসেন্ট, দ্রুত নামতেছে যেটা, র্যাপিড ডিসেন্ট বাই নন প্রেশারাইজড এয়ারক্রাফট। র্যাপিড ডিসেন্ট বাই নন প্রেশারাইজড এয়ারক্রাফট, বোঝা গেছে? বক্সিন, ব্লাস্ট ইনজুরি, র্যাপিড ডিসেন্ট, এই সমস্ত কজ যেখানে বাতাসের চাপ বাড়বে। হ্যান্ড স্লাপ, এটা কমন, বক্সিনের থেকে এটা বেশি, তাই না? আমাদের অনেকের স্বভাব আছে, রিক্সাওয়ালা যদি কয় কত ভাই ভাড়া, কয় কোথার থেকে, কয় যে কী জানি জায়গার নাম, ওয়ারি, 60 টাকা, ঠাস একটা থাপ্পড়। আছে না? ডাক্তার অনেক আছে, আমি তো জানি। আর যদি একটা মাস্তান আইসা কয় যে 10,000 টাকা দেওয়া লাগবে, না ভাই 5 নেন, 5,000। ও কিন্তু চালাই আনছে, রিক্সাওয়ালাই চাইছে কত, 10 টাকা হয়তো বেশি চাইছে। তো এটা কমন, হ্যান্ড স্লাপ। যে মারে ও পরে নেতা হয়, কিন্তু রিক্সাওয়ালারে যে মারে ও বড় নেতা হয় একেবারে দেশের উন্নতির জন্য। হ্যান্ড স্লাপ বুঝছো কি না? তাহলে র্যাপিড ডিসেন্ট, সাডেন এয়ার কম্প্রেশন, এটা বোঝা গেছে তো? বাতাসের চাপ, তাহলে বাতাসের চাপ হইলে ফ্লুইডের চাপও হইতে পারে। সাডেন ফ্লুইড কম্প্রেশন, উপরে লিখি 3 নাম্বার। সাডেন ফ্লুইড কম্প্রেশন, এটা কখন হবে? বাই এ ব্লো অন দ্য এয়ার when external canal filled with water. ব্লো বুঝো? কিক, বাই এ ব্লো অন দ্য এয়ার। কানে যদি কেউ লাথি মারে, কখন? when external auditory canal is filled with water. কখন এটা ফিল্ড উইথ ওয়াটার হবে? অ্যাজ ইন, এই খেলাটা দেখছো, ওয়াটার পলো দেখছো নাকি? দেখবা বাঁশের উপরে বৈশা দুইজনে বালিশের মতন কি জানি এটা দিয়ে বাড়ি করে, দেখছো না? পানির মধ্যে পড়ে যায়। তাহলে অ্যাজ ইন ওয়াটার পলো or underwater swimming. বুঝছো কথাটা? সুইমিং করতেছে, ওই সময় যদি পাশের জনে যায় ওর কানে লাথি মারে। সুইমিংয়ের সময় পানির নিচে আন্ডার ওয়াটার সুইমিং, আন্ডার ওয়াটার ডাইভিং, অ্যাজ ইন ওয়াটার পলো, এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল ভর্তি থাকে পানিতে, ওই সময় কেউ কারো কানের মধ্যে লাথি দিলে এই সাডেন ফ্লুইড প্রেশার, টিম্প্যানিক মেমব্রেন ফাইটে যাবে। 4 নাম্বার।
ইনফ্লেশন অফ দ্য ইউস্টেশিয়ান টিউব, ইনফ্লেশন অফ দ্য ইউস্টেশিয়ান টিউব, ইনফ্লেট করা বুঝো? ইনফ্লেট মানে ফুলানো। দেখবা অনেকেই কিন্তু কানে পিঁপড়া ঢুকলে মুরব্বীরা বলতো যে নাক মুখ বন্ধ করে বাতাস ছাড়ো, হ্যাঁ এরকম করে আবার লাভ দেয়, এরকম করে লাভ দেয়, হ্যাঁ দিয়ে দেয়। একটাও প্রক্সি দিবা না, বারবার বলতেছি, নিজেরটা নিজে ঠিক করো। তাহলে ইনফ্লেট, ইনফ্লেট মানে ফুলানো, ইনফ্লেশন অফ দ্য ইউস্টেশিয়ান টিউব, এরকম করে ফুলাইতেছে বাতাস, যখন এরকম করো স্টেশন টিউব খোলে বাতাস ভিতরে ঢুকে। ওভার ফোর্সফুল যদি কেউ করে, অতিরিক্ত ওভার ফোর্সফুল, তাহলে ইনফ্লেশন অফ দ্য স্টেশন টিউব করলে টিম্প্যানিক ফাটতে পারে। কখন? ইফ ওভার ফোর্সফুল হয়। ওভার ফোর্সফুল ইনফ্লেশন, যদি ওভার ফোর্সফুল ইনফ্লেশন হয়, বেশি বাতাস চলে যায়, ওভার ফোর্সফুল, বেশি জোরে জোরে করতেছে, ওভার ফোর্সফুল ইনফ্লেশন, তাহলে টিম্প্যানিক ফাটবে। অর ইফ টিম্প্যানিক মেমব্রেন ইজ ফ্রায়াল, ভঙ্গুর, দুর্বল, খুব উইক টিম্প্যানিক মেমব্রেন যাদের আছে, ফ্রায়াল, ইনফ্লেশন অফ দ্য স্টেশন টিউব। 5 নম্বর, ফ্র্যাকচার, টেম্পোরাল বোন, টেম্পোরাল বোন ফ্র্যাকচার। টেম্পোরাল বোনের ভিতরে কিন্তু মিডল এয়ার, এক্সটার্নাল সব এয়ার, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার, ঠিক আছে? তাহলে টেম্পোরাল বোন ফ্র্যাকচার হইলে, এইখানে টেম্পোরাল বোন ফ্র্যাকচার 2 রকম হয়, না মনে থাকলে নাই, জিনিসটা খালি দেখো। এই হলো প্যাট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন, এখানে কিন্তু ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস ছিল, খেয়াল আছে কিনা তোমাদের? এই যে স্কোমাস পার্ট, এই হলো মাস্টার্ড প্রসেস, মিডিয়াল সারফেসে ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস বলতো যে এদিক দিয়ে কি ঢুকে, হ্যাঁ ফোরামেন। এই প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এর মধ্যে কি আছে? এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার। এখন যদি ফ্র্যাকচার লাইন, এই টেম্পোরাল বোন এটা, if fracture line passes along the long axis of the petrous part, এটা হলো লং অ্যাক্সিস, এই যে লং অ্যাক্সিস, পেট্রাস পার্টের লং অ্যাক্সিস বরাবর যদি ফ্র্যাকচার লাইনটা যায়, একদম সরাসরি এদিক দিয়ে যদি ফ্র্যাকচার লাইন যায়, তাহলে এখানে তো ইনার এয়ার, মিডল এয়ার, এক্সটার্নাল এয়ার, তাহলে এই ফ্র্যাকচার লাইন ইনভলভ করে মিডল এয়ারকে, মিডল এয়ার ক্যাভিটি, টিম্প্যানিক মেমব্রেনের অ্যাটাচমেন্ট, তাহলে টিম্প্যানিক রাপচার হবে। সবচেয়ে কমন ফ্র্যাকচার টেম্পোরাল বোন, মোর কমন হইল লঙ্গিচুডিনাল ফ্র্যাকচার। এখানে ফ্র্যাকচার হয় 2 রকম, এটারে বলে লঙ্গিচুডিনাল ফ্র্যাকচার, যদি ফ্র্যাকচারের লাইন অ্যালং দি লং অ্যাক্সিস অফ দি পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এইভাবে যায়। আর যদি আরেকটা ফ্র্যাকচার আছে ট্রান্সভার্স ফ্র্যাকচার, সেটা কি করে? এই অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দি পেট্রাস পার্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটারে বলে ট্রান্সভার্স ফ্র্যাকচার। এই ট্রান্সভার্স ফ্র্যাকচার হইলে এই ফ্র্যাকচার লাইন পাস করে কোথায়? ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস, তার মানে ইনজুরি হবে ইনার এয়ার, ওই 2টা বাইসে যায়। ট্রান্সভার্স ফ্র্যাকচার এটা আনকমন, 20% হয় ট্রান্সভার্স ফ্র্যাকচার, মোর কমন হইল লঙ্গিচুডিনাল ফ্র্যাকচার। এটা তোমাদের লাগবে না, ফ্র্যাকচার টেম্পোরাল বোন মনে থাকলে হবে, ঠিক আছে? বেশি ভালো করলে হয়তো জিজ্ঞেস করবে তুমি ফ্র্যাকচার কোনটাতে ইনভলভ হইতে পারে বলো তো। 80% হয়, 80% হয় লঙ্গিচুডিনাল ফ্র্যাকচার। এটা ফ্র্যাকচার আমি লিখলাম না আর। লঙ্গিচুডিনাল ফ্র্যাকচার হইলো টেম্পোরাল বোনে 80%, 20% ট্রান্সভার্স ফ্র্যাকচার। ট্রান্সভার্স ফ্র্যাকচারে ইনভলভ হয় ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস বা লেবিরিন্থ, ইনার এয়ার, কিন্তু মিডল এয়ার ক্যাভিটি, টিম্প্যানিক মেমব্রেন এগুলা সব ইনভলভ হয় লঙ্গিচুডিনাল ফ্র্যাকচারে। তাহলে আমার ফ্র্যাকচার টেম্পোরাল বোন, এইটা হেডিংটা মনে থাকলে হবে। টেম্পোরাল বোন ফ্র্যাকচার যদি হয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হোক, যে অ্যাক্সিডেন্ট হোক, যার টেম্পোরাল বোন ফ্র্যাকচার দেখবা কান দিয়ে রক্ত আসতেছে, তার মানে টিম্প্যানিক মেমব্রেন ফাইটে গেছে, ঠিক আছে? তাহলে টেম্পোরাল ফ্র্যাকচার টেম্পোরাল বোন।
এখন যেটা বলতেছি ভালো করে শুনো। লাইটনিং স্ট্রাইক 6 নম্বর। লাইটনিং স্ট্রাইক এটা মানে দেখবা ইলেকট্রিক শক, যাকে ইলেকট্রিক শকে ধরছে তার কানের পর্দা ফাটা বেশিরভাগ সময়। কেন? এই লাইটনিং স্ট্রাইক, জাস্ট ইলেকট্রিক শক causes rapid heating of the intracorporeal gas. আমি লেখি তারপরে বুঝাবো। ইলেকট্রিক শক causes rapid heating of intracorporeal gas. ইন্ট্রাকর্পোরাল গ্যাস কি বলো দেখি, কে বলতে পারবো? এখন দেখবা সহজ হয়ে গেছে। এক্সট্রা আর ইন্ট্রা বুঝো? এক্সট্রা কি? বাইরে। ইন্ট্রা তাহলে ইন্ট্রা ভিতরে। কর্পোরাল মানে দেহ, বডি। গ্যাস তো গ্যাসই, বাতাস গ্যাস। বডির ভিতরে যে বাতাস এটা হলো ইন্ট্রাভ্যান্স গ্যাস। মিডল এয়ারে কি থাকে? মিডল এয়ারে বাতাস থাকে, ওইটাও ইন্ট্রাকর্পোরাল গ্যাস। পেরিটোনিয়াল ক্যাভিটিতে বাতাস থাকে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে বাতাস থাকে। দেখো না কয় আপনার গ্যাস্ট্রিক সমস্যা আছে, আপনার রুগীও বলে গ্যাস্ট্রিক হয়েছে। গ্যাস্ট্রিক হয়েছে না, গ্যাস্ট্রিক মানে স্টোমাক। স্টোমাক তো সবারই থাকে, কথায় কথায় বলে যে গ্যাস্ট্রিক মানে গ্যাস হয়েছে। বুঝছো কি না? তো রুগীও বুঝে, আমাদের তো আরও আগে বোঝা উচিত। রুগী এসে বলে স্যার আমার গ্যাস হয়েছে, আমরা মনে করি কী করে, আসলে তো হয়েছে। গ্যাস এখানেই জমবে, যেখানেই পেরিটোনিয়াল ক্যাভিটি স্পেস। ল্যাপকল সার্জারি নাম শুনছো না? ল্যাপারোস্কোপিক সার্জারি। এটাতে কি করে? এই যে 3টা ছিদ্র করে কার্বন ডাইঅক্সাইড ঢুকে অ্যাবডোমেন ফুলায়, বাতাস কার্বন ডাইঅক্সাইড দিয়ে পেটটা ফুলায় কাজ সুবিধার জন্য। তো এরকম গ্যাস, এই গ্যাসগুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে জমে। ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট সব তো টিউব, এর ভিতরে গ্যাস জমে। এখানে গোবর পয়রা থাকলে গ্রান পাও না, গন্ধ তো গ্যাস না? কিসের গন্ধ পাইতেছে? এটা যদি এই রুমে থুয়ে দাও গ্যাস হবে না? তো ইন্টেস্টাইনে কি থাকে? গ্যাস তো হবে। তাহলে ইন্ট্রাকর্পোরাল গ্যাস, দেহের ভিতরে যে গ্যাস বা বাতাস, এই যে গ্যাস দেহের ভিতরের বাতাস, এটা ইন্ট্রাকর্পোরাল গ্যাস। তার মানে মিডল এয়ারের বাতাস, এটা ইন্ট্রাকর্পোরাল গ্যাস। ইলেকট্রিক শক হইলে এই বাতাসটা এক্সপান্ড করবে, র্যাপিড হিটিং হয়, বাতাস বাড়ে। বাড়লে যাওয়ার জায়গা নাই, তো যাবে কোথায়? এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে বাইর হবে, কারণ ওদিকে তো মিডল এয়ার, উপরে পেট্রাসমাট, চারিদিকে বোনস, এদিকে টিম্পানিক মেমব্রেন, ফাইব্রাস টিস্যু, এটারে ফাটাই আসে বাইরে আসবে। তাহলে কি হলো? ইলেকট্রিক শক কজেস র্যাপিড হিটিং অফ ইন্ট্রাকর্পোরাল গ্যাস। ফলে কি হয়? ডিউ টু র্যাপিড হিটিং অফ ইন্ট্রাকর্পোরাল গ্যাস, দ্য এয়ার অফ দ্য মিডল এয়ার due to rapid heating of intracorporeal gas, the air of the middle air expand বাতাস, the air of middle air, মধ্যকর্ণের বাতাস, the air of the middle air expand and rupture the tympanic membrane. বুঝছো এটা? রাপচার দি টিএম। এই হলো হেডিং। 1 নম্বর পারফোরেশন অফ দি টিম্পানিক মেমব্রেন, 2 নম্বর সাডেন এয়ার কম্প্রেশন, 3 সাডেন ফ্লুইড কম্প্রেশন, 4 স্টেশন টিউব ইনফ্লেশন, ওভার ফোর্সফুল ইনফ্লেশন কজেস রাপচার, অর ইফ দ্য টিম্পানিক মেমব্রেন ফ্রায়াল, ফ্র্যাকচার টেম্পোরাল বোন, লাইটনিং স্ট্রাইক। 6টা, ঠিক আছে?
এই 6টাই শিখেলাম কেন, যদি এমসিকিউতেও আসে 5টা, ভাই জিজ্ঞেস করলো বলে 5 কজ বলো, এই জন্য 6টা দিছি। তাহলে এই হলো আমার এটা। এখন রাপচার টিম্প্যানিক মেমব্রেন, এই রোগী কানের পর্দা ফাইটে গেছে, ফিজিশিয়ানের কাছে আসছে, কি বলবে আর ফিজিশিয়ান কি পাবে? ক্লিনিক্যাল ফিচার, পেইন, pain may be severe at the time of rupture. যখন ফাটবে সেই সময় ব্যথা, এরপরে আর ব্যথা থাকে না কিন্তু। তাহলে ইট মে বি সিভিয়ার অ্যাট দ্য টাইম অফ রাপচার, পর্দা ফাটার সময় খুব চিলিক দিয়া করে কারেন্টের শকের মতন পেইন হয়, এক্সক্রুসিয়েটিং পেইন, খুব ব্যথা হয়, এরপরে কিন্তু ব্যথা আর থাকে না। ওই জন্য সে দেখাইতে আসে যে এত ব্যথা কেন হয়েছিল, তখন এসে শুনে যে পর্দা ফেটে গেছে। তাহলে ইট মে বি সিভিয়ার অ্যাট দ্য টাইম অফ রাপচার, ঠিক আছে। দেন ডিমিনিশড, এরপরে থাকে না আর। 2, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বা ডেফনেস, আমি ডেফনেস বলি না, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। সাধারণত এই রোগী কানে ঠিকই শুনে, মিনিমাম হিয়ারিং লস হয়, ডিপেন্ড আপন দি সাইজ, ডিপেন্ড আপন দ্য সাইজ অফ পারফোরেশন। যার ছোট্ট পারফোরেশন সে বলবেই না কানে কম শুনি, যার অনেক বড় ফাইটে গেছে তার, এই জন্য ডিপেন্ড আপন দি সাইজ অফ পারফোরেশন। তাহলে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ইউজুয়ালি মাইল্ড, মিনিমাম হিয়ারিং লস। মাইল্ড অর মিনিমাম, মিনিমাল একই কথা, মিনিমাল হিয়ারিং লস। It depends upon the size and degree of perforation. কোন ডিগ্রি লস? এই ডিগ্রিটা পরে বুঝবা, সাইজ অফ পারফোরেশন তো বুঝছো, ছোট সাইজ, আমি পারফোরেশন পরে দেখাই দিব। তাহলে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট ইউজুয়ালি মাইল্ড আর মিনিমাম হিয়ারিং লস হবে, ডিপেন্ডস অন দি সাইজ অফ পারফোরেশন। 3, যখনই পর্দা ফাটে এই রোগী তখন আইসা বলে যে আমার মাথা ঘুরাইতেছে, ওই সময়। এরপরে কিছু সময় পরে, কয়েক ঘন্টা পরে দেখা যায় আর ভার্টাইগো টিনিটাস নাই। তাহলে ভার্টাইগো অ্যান্ড টিনিটাস, পর্দায় কিছু হলেই ভার্টাইগো টিনিটাস হয়। কানে কিছু হইলেই কানের ডিজিজ, কিচ্ছু না পারক অন্তত হেয়ারিং লস, ভার্টিগো টিনিটাস। কারণ এয়ারের পার্ট কয়টা? ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, ভেস্টিবুলার পার্ট ব্যালেন্সের সাথে, কাজে ভার্টিগো টিনিটাস। আর ককলিয়ার পার্ট হেয়ারিংয়ের সাথে, হেয়ারিং ইম্পেয়ারমেন্ট। আর যেহেতু কান, এয়ারে ডিসচার্জ, যা পারো এটা লেখা থুয়ে আসবে, ঠিক আছে। কিন্তু অ্যাবডোমিনাল পেইন এটা লিখলে তো মুশকিল, হ্যাঁ। তাহলে ভার্টিগো টিনিটাস ইউজুয়ালি ট্রানজিয়েন্ট, একেবারে ক্ষণস্থায়ী। ইউজুয়ালি ট্রানজিয়েন্ট, ভার্টিগো টিনিটাস ইউজুয়ালি ট্রানজিয়েন্ট। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এইটা তো রোগী বলল, অটোস্কোপিক এক্সামিনেশন। ফিজিশিয়ান কি দেখবে? অটোস্কোপিক এক্সামিনেশন শোজ, হ্যাঁ, Otoscopic examination shows perforation
বা পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন। পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, এখানে একেবারে ট্রমাটিক রাপচার চেনার জন্য কানের পর্দা যার ফাটছে 6 বছর আগে তারটা আর রিসেন্ট ফাটা একরকম না। রিসেন্ট ফাটা সবাই চিনতে পারবে একটা রোগী দেখলে জীবনে। এই টিম্প্যানিক মেমব্রেন আমার হাতের বামে আমি নিয়ে গেছি, এটা রাইট টিম্প্যানিক মেমব্রেন, পরে বুঝাই দিব। এখন পারফোরেশন সাধারণত কমন পারফোরেশন হলো পার্স টেন্সায় পাওয়া যায়। রিসেন্ট পারফোরেশন থাকে এরকম, মার্জিন ইরেগুলার আস্তে আস্তে যত পুরান হবে এটা রাউন্ড হয়ে যাবে। যেটা ক্রনিক সাপোরেটিভ আর্টারিজ মিডিয়া অনেক দিন যাবৎ কান দিয়া পানি পুষ পড়ে, তার পারফোরেশনের মার্জিন হবে একদমই স্মুথ, কারণ মার্জিনটা কভার্ড বাই স্কিনের লাইনিং, আইসা কভার করে ফেলছে, একেবারে স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, এইখানে যদি টাইলস একটা ভেঙে যায় বা ওয়ালের টাইলস তুমি সমান করতেছো, গ্রাইন্ডিং মেশিন আইনা সমান করছো, তখন স্মুথ হয়ে গেছে। নাহলে ধারালো, এইটা ধারালো, এটা র্যাগড মার্জিন, ইরেগুলার অর র্যাগড মার্জিনটা হবে ইরেগুলার অর রেড মার্জিন, র্যাগড RAGGED র্যাগড মার্জিন, সহজ ইরেগুলার মার্জিন ইরেগুলার। তাহলে এটা আমি দেখাইলাম, এটা পরে, এটা রেগুলার। ট্রমাটিক রাপচার টিম্প্যানিক মেমব্রেন, থাপ্পড় টাপ্পড় লাগুক, রিসেন্ট ফাটা হোক, মার্জিনটা দেখে আমরা বুঝবো মার্জিন হবে ইরেগুলার মার্জিন। তাহলে আমি দেখলাম অটোস্কোপে শোজ পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, ইরেগুলার মার্জিন অফ পারফোরেশনের মার্জিন। ডাবল জি নাকি? হ্যাঁ, irregular margin or ragged margin। ঠিক আছে, মার্জিন আর ইরেগুলার, মার্জিন হবে ইরেগুলার, রেড মার্জিন, লাল থাকবে, ইরেগুলার মার্জিন, রেড মার্জিন। তাহলে আমি পাইলাম পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, পারফোরেশনের মার্জিন ইরেগুলার, রেড অ্যান্ড ইরেগুলার মার্জিনস অফ দি পারফোরেশন। এই ইরেগুলার মার্জিন হলো পারফোরেশনের মার্জিন। আর কি পাবো? ব্লাড, এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মধ্যে ব্লাড, দেখা যাবে এক্সটার্নাল অডিটরি ক্যানেলে ব্লাড। বুঝা গেছে নাকি? ব্লাড ক্যান বি সিন ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল। ব্লাড ক্লট, এই ব্লাডটা ক্লট হয়ে রোগী আসবে, ব্লাড ক্লট, ব্লাড বা ব্লাড ক্লট। বুঝছো এইটুক? হ্যাঁ, ব্লাড ক্লট মে বি সিন ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই তার। আর টিউনিং ফর্ক টেস্ট ফিজিশিয়ান করবে, রোগী তো বলতেছে কানে কম শুনি, তাহলে টিউনিং ফর্ক টেস্ট শোজ mild quantitative type of hearing loss depends upon the size of perforation। যদি পারফোরেশন ভেরি ছোট হয়, নাও ঠিকই আছে, কানে শোনে না, মিনিমাম ওই যে ইয়াতে বললাম এতক্ষণ, মিনিমাম হিয়ারিং লস ডিপেন্ডস আপন দি সাইজ অফ পারফোরেশন। ইফ পারফোরেশন লার্জ তাহলে কি হবে? মোর মার্কড হিয়ারিং লস। ইফ স্মল, মাইল্ড হিয়ারিং লস। বোঝা গেছে কিনা? পারফোরেশন যত ছোট হবে তত মিনিমাম হিয়ারিং লস হবে, যত বড় হবে তত কন্ডাক্টিভ হিয়ারিং লস। এটা কন্ডাক্টিভ অ্যাপারেটাস, এদিক থেকে এয়ার কন্ডাকশন হয়, যা আছে ইনার এয়ারের ফ্লুইড পর্যন্ত সব কন্ডাক্টিং অ্যাপারেটাস। এইখানে কোনো ডিজিজ হবে, কন্ডাক্টিভ হিয়ারিং লস হবে। কন্ডাক্টিভ হিয়ারিং লস, এয়ার কন্ডাকশন শুরু হয় অরিকল থেকে। অরিকল, এই আমার অরিকল,
এক্সোনোটরি ক্যানেল, টিম্প্যানিক মেমব্রেন, মিডল এয়ার ক্যাভিটি, মেলিয়াস ইনকাস স্টেপিস, একদম পুরা যায় আমার আপ টু মিডল এয়ার ফ্লুইড, আপ টু মিডল এয়ার ফ্লুইড, এইটুক কন্ডাক্টিভ পাথওয়ে। এটা ভুল করলে সমস্যা আছে। এয়ার কন্ডাকশন পাথওয়ে, অরিকল, এক্সোনোটরি ক্যানেল, টিম্প্যানিক মেমব্রেন। এই টিম্প্যানিক মেমব্রেনে 3টা বোনস আছে, ওই বোনসগুলা মেলিয়াস ইনকাস স্টেপিস। এরপরে ইনার এয়ারের ওভাল উইন্ডো রাউন্ড উইন্ডো দিয়ে চলে যায় ইনার এয়ারে আপ টু ফ্লুইড, আপ টু ফ্লুইড না, ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত, ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত কন্ডাক্টিভ পাথওয়ে, ইনার এয়ার ফ্লুইড পর্যন্ত। এই ফ্লুইড নড়াচড়া হইলে এই ইনার এয়ারের মধ্যে এটা বেজিলার মেমব্রেন, এটা পরে বলবো। বেজিলার মেমব্রেনের উপরে কিছু স্ট্রাকচার আছে, হেয়ার সেল আছে, এগুলো নড়াচড়া হয়, সাউন্ড ইম্পালস ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হয়, ককলিয়ার নার্ভ ব্রেনে নিয়ে যায়। ওইটা হলো আমার সেন্সরি নিউরাল পাথওয়ে। তাহলে কন্ডাক্টিভ পাথওয়ে শেষ হয়েছে ফ্লুইড পর্যন্ত, ইনার এয়ার ফ্লুইড, ঠিক আছে, শুরু অরিকল থেকে। তাহলে আমার এগুলি সব দেখা গেল। টিউনিং ফর্ক টেস্ট শোজ কন্ডাক্টিভ হেয়ারিং লস, ইট মে বি মিনিমাম if perforation is small, or moderate hearing loss if perforation is large। ঠিক আছে, যদি পারফোরেশন বড় হয় তাহলে হিয়ারিং লস বেশি হবে। মোর মার্কড if perforation is large, মিনিমাম if perforation is small। আর কিছু বলি নাই। এইবার ট্রিটমেন্ট। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কেউ থাপ্পড় টাপ্পড় লাগলে, ঘুষি খাইলে, অথবা হজ টস করে আসার পরে চেম্বারে আসে কানের পর্দা ফাইটে গেছে, ওই যে বিমানে ঘুমাইছিল, ঘুমায় থাকলে যখন বিমান নামতে থাকে বাহিরের বাতাসের চাপ বেশি থাকে আর ঘুমায় আছে, রেজিস্ট্রেশন টিউব বন্ধ, রেজিস্ট্রেশন টিউব খোলে আমরা যখন কথা বলি, খাওয়া দাওয়া করি, হাই তুলি তখন, নাইলে রেজিস্ট্রেশন টিউব বন্ধ থাকে, ঘুমের সময় বন্ধ থাকে। তাহলে প্লেনে ঘুমাইছিল লোকটা, যখন বিমান নামতেছে তখন সে ঘুমায় আছে, তখন রেজিস্ট্রেশন টিউব বন্ধ। যত নিচে নামে বাহিরের বাতাসের চাপ বাড়ে, মিডল এয়ারে তো বাতাস নাই, যেটুক ছিল ওটার অ্যাবজর্ব হয়ে গেছে বা বাতাস প্রেশার ভ্যাকাম সৃষ্টি হয়েছে, তাহলে বাহিরের চাপে পর্দা ফাইটে যায়। তখন আসে চেম্বারে যে হঠাৎ অনেক ব্যথা হয়েছিল, এখন ব্যথা নাই, কিন্তু ওয়াইফে তো রক্ত দেখছে কানে, বা বাচ্চা বলে আব্বু তোমার কানে তো রক্ত দেখা যায়, কারণ নিজেরটা তো দেখে না। তখন ফিজিশিয়ানের কাছে আসে। মেইন হইল ব্লাড ক্লট থাকে, যদি ডাক্তার না বুঝে বৈশাই কি করবে, ব্লাড ক্লটটা পরিষ্কার করবে। ব্লাড ক্লট পরিষ্কার করলে জীবনে অপারেশন ছাড়া পর্দাটা লাগবে না, নাইলে এই রোগীর পর্দা লেগে যেত, নিজে নিজে ক্লোজ হয়ে যেত। এই হলো ইম্পর্টেন্ট চিকিৎসা। বোঝা গেছে কি বলছি? যে ব্লাড ক্লট টাইনা পরিষ্কার করে দিবে, ও সুন্দর লোকটা, ডাক্তারটা ভালো, আমার কান পরিষ্কার করে দিছে, ও তার 12টা বাজায় দিবে। এখনো অনেকেই তাই করে দেয়, গেলেই পরিষ্কার করে দেয়। তাহলে এইখানে নিজে নিজে পর্দা লাগিয়ে যাবে। কখন? তাহলে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? 1 নম্বর, এই রোগীর কি কি আছে? পারফোরেশন আছে আর ব্লাড ক্লট আছে, আর কিচ্ছু নাই। কিন্তু আসলে হিয়ারিং লস টস হয় না। রোগী এসে বলেন আমি কানে কম শুনি, এইভাবে যে পর্দা ফাটে, থাপ্পড় টাপ্পড় মারলেও এত বড় ফাটে না, সামান্য ছিদ্র হয়ে থাকে। মিনিমাম হিয়ারিং লস রোগী নিজেও জানে না, ওই মিনিমাম পর্যন্ত রোগীও জানে না। তাইলে রোগীর না জানলে তো আমার জোর করে চিকিৎসার দরকার নেই, কারণ এটা তো হিলিং হয়েই যাবে, স্পন্টেনিয়াস হিলিং। নো সিমটম নো ট্রিটমেন্ট, সারা জীবন যেন মনে থাকে, নো সিমটম নো ট্রিটমেন্ট। নাইলে দিবা HbS পজিটিভ, রোগীরে পাগল বানাই দিবা। তুমি তো ইচ্ছা করে দিছো কমিশনের জন্য, এখন রোগীরে জানাইতেছো, না জানলে রোগী ভালো থাকতো। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, রোগীর 1.6 আইসে ক্রিয়েটিনিন, কয় আপনি এটা খাইন না, ওইটা খাইন না, ওইটা খাইন না, ওইটা খাইন না। কেন স্যার? কয় আপনার কিডনি নষ্ট, রোগী শেষ। হ্যাঁ, বুঝছো না? আমাদের দেশে রোগী 80% রোগী ডাক্তারের কারণে অসুস্থ হয়েছে। আমার কথা অদ্ভুত লাগবে, প্র্যাকটিস করতে গেলে বুঝবা যে তুমি সৎ না অসৎ, তখন বুঝবা যে হ্যাঁ রে, রুগীটা তো আসলে ভালোই আসছিল, খামাখা টাকার জন্য এরকম করলাম। তাহলে ট্রিটমেন্ট, 1 নম্বর ট্রিটমেন্ট পাইছি আমি, ব্লাড ক্লট। তাহলে 1 নম্বর ট্রিটমেন্ট হলো, যদি কোনো ফরেন বডি থাকে কানে, বলছি না পারফোরেশনের কজ ট্রমাটিক, শার্প ফরেন বডি ইটসেলফ,
If there is any foreign body, it should be removed first. If there is any foreign body, foreign material, if there is any foreign material, it should be removed. এটা রিমুভ করলাম। 2, ব্লাড ক্লট, if any, blood clot if any, যে কোনো ব্লাড ক্লট থাকুক, ব্লাড ক্লট if any, live in situ, live in situ বুঝো? হ্যাঁ, সিটু মানে যেমনে আছে যে জায়গায় আছে থাকুক, লিভ ইন সিটু, হাত দেওয়া দরকার নাই। ইফ দেয়ার ইজ এনি ব্লাড ক্লট, ডু নট ইন্টারফেয়ার, আর ইফ দেয়ার ইজ এনি ব্লাড ক্লট, লিভ ইন সিটু, একই কথা। ইন্টারফেয়ার করবো না, লিভ ইন সিটু। কেন পরে বলতেছি। 3 নাম্বার, অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, কোনো ড্রপ না, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন, অ্যান্টিবায়োটিক টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন। এখনো ইনফেকশন হয় নাই কিন্তু, কেন অ্যান্টিবায়োটিক দিলাম? ব্লাড ব্যাকটেরিয়ার পছন্দের খাবার, টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন যেন না হয়। 4 নাম্বার, অ্যাডভাইস। এখানে 3টা ট্রিটমেন্ট আমার শেষ, কারণ ব্যথার কথা আর বলে না। অ্যাট দ্য টাইম অফ রাপচার মে বি সিভিয়ার, তাহলে আমার ফরেন বডি থাকলে বাইর করবো, ব্লাড ক্লট ধরবো না, আর অ্যান্টিবায়োটিক দিব টু প্রিভেন্ট সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। শেষ। তাহলে এখন বাসায় যাবে, সে কী করবে? অ্যাডভাইস অ্যাভয়েড এন্ট্রি অফ ওয়াটার ডিউরিং বাথিং, সুইমিং, যখনই হবে অ্যাভয়েড এন্ট্রি অফ ওয়াটার, কানে যেন পানি না ঢুকে, অ্যাডভাইস আর কি। অ্যান্ড ফলো আপ আইসা আবার দেখাবে। এই কয়টা ট্রিটমেন্ট এইবার লিখবা। স্পন্টেনিয়াস হিলিং, স্পন্টেনিয়াস হিলিং, নিজে নিজে পর্দা হিল হয়ে যাবে। স্পন্টেনিয়াস হিলিং, ইফ spontaneous healing failed within 3 months, তিন মাসের মধ্যে যদি স্পন্টেনিয়াস হিলিং না হয়, নিজে নিজে রাপচার টিম্পানিক মেমব্রেন হিল না হয়, if spontaneous healing failed within 3 months, advised for myringoplasty surgery. এইটা ম্যাক্সিমাম 15 জন ভাইবা দিলে 6-7 জনই আমরা ধরি মাইরিঙ্গোপ্লাস্টি। ইফ স্পন্টেনিয়াস হিলিং, নিজে নিজে হিলিং হয় নাই, 3 মাস পর্যন্ত ফলো আপে ছিল, 2 সপ্তাহ পর 1 মাস পর আসতে বলছি, 3 মাসে আসলো। 3 মাসের মধ্যে যদি হিলিং না হয়, পারফোরেশন থেকে যায়, তাহলে কি হবে? অ্যাডভাইস ফর মাইরিঙ্গোপ্লাস্টি। মাইরিঙ্গোপ্লাস্টি, মাইরিঙ্গা টিম্পানিক মেমব্রেনের নাম, প্লাস্টি মানে রিকনস্ট্রাকশন। তাহলে মাইরিঙ্গোপ্লাস্টি মানে টিম্পানিক মেমব্রেন ছিঁড়া, এটারে জোড়া দিব। তাহলে মাইরিঙ্গোপ্লাস্টির ডেফিনেশন কি?
কি হওয়া উচিত ডেফিনেশন বলো তো একজনে, না কেউ সিম্পল ভাষায়, ভেরি গুড, বা রিপেয়ার অফ দি পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন ইজ কল্ড মাইরিঙ্গোপ্লাস্টি। সুন্দরভাবে বললে ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর, সার্জারি না, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু হুইচ, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর যেভাবে বলো, বাই হুইচ উই ক্যান রিকনস্ট্রাক্ট দি পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন। It is the surgical procedure by which we can reconstruct the perforated tympanic membrane, ঠিক আছে, অথবা simply repair of the perforated tympanic membrane is called myringoplasty, দুইটাই accepted, simply repair of the perforated tympanic membrane is called myringoplasty। কিছু এক্সটার্নাল জোয়ানগুলা এটা শুনতে চাই, ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর, যে রিপেয়ার কে করবে, জুতাও তো মুছিয়ে সেলাই, ওয়াইসা সেলাই দিবে, তার মানে সার্জন আসতেই হবে, সার্জন যা করবে এটাই সার্জারি, তো ইট ইজ দি সার্জিক্যাল প্রসিডিউর টু হুইচ রিকনস্ট্রাক্ট পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন। ঠিক আছে, তাহলে আমার এই ডিজিজটা শেষ। এইবার মাইরিঙ্গোপ্লাস্টির একেবারে বাইবার সবচেয়ে জরুরি, মাইরিঙ্গোপ্লাস্টি যে করবা কি দিয়ে রিপেয়ার করে, জুতা সেলাইতে কি লাগে জানি, ওই যে কি মাথা একটু কাটা বোর আর সুতা, তো এটাতে কিছু লাগবে না। মাইরিঙ্গোপ্লাস্টি রিপেয়ার অফ দি পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, একদম সহজ। মাইরিঙ্গোপ্লাস্টিতে কিছু গ্রাফট ম্যাটেরিয়াল নেওয়া হয়। মাইরিঙ্গোপ্লাস্টি করতে গেলে পর্দা লাগাইতে হবে, কানের পিছন দিয়ে আমরা কাটি, এই যে এখানে রেট্রো অরিকুলার সালকাস আছে, একটা গ্রুপ আছে না দেখছো, একটা গর্তের মতন খাজ, এর ঠিক প্যারালালি আমরা একটা ইনসিশন দেই, এর ঠিক প্যারালাল, এই যে এখানে রেট্রো অরিকুলার সালকাস, এর প্যারালালি ইনসিশন, ঠিক আছে, একদম 1 সেন্টিমিটার বিহাইন্ড অ্যান্ড প্যারালাল, 1 সেন্টিমিটার বিহাইন্ড অ্যান্ড প্যারালাল টু দ্য পোস্ট অরিকুলার গ্রুপ অর রেট্রো অরিকুলার গ্রুপ, যার যেরম মনে আছে, পোস্ট অরিকুলার গ্রুপ, রেট্রো পোস্ট সব একই, রেট্রো অরিকুলার গ্রুপের ঠিক প্যারালাল 1 সেন্টিমিটার বিহাইন্ড অ্যান্ড প্যারালাল টু দ্য রেট্রো অরিকুলার সালকাস স্টার্টিং ফ্রম হেয়ার লাইন, এই যে কানের উপরে হেয়ার লাইন, অর অ্যাবাভ অ্যাটাচমেন্ট অফ দ্য অরিকল, অ্যাবাভ অ্যাটাচমেন্ট অফ দ্য অরিকল, অথবা হেয়ার লাইন থেকে শুরু আপ টু দ্য টিপ অফ দি মাস্টার্ড প্রসেস, এই যে মাস্টার্ড বোন শক্ত, এইখানে আমি ইনসিশন দিলাম, এই ইনসিশন দিয়ে আমি এটার সরাইয়া আমি মিডল এয়ারে ঢুকবো, তাহলে এইখানে ইনসিশন দিছি, দেখো অ্যাবাভ অ্যাটাচমেন্ট, এইটাই টেম্পোরাল রিজিয়ন, এই টেম্পোরাল রিজিয়নেই থাকে টেম্পোরালিজ মাসেল, এই টেম্পোরালিজ মাসেলের উপরে যে জামাটা পরায় ফাঁসা, টেম্পোরালিজ ফাঁসা, ফাঁসা হয়েছে মাসেলের কাভারিং, আমার স্কিনের উপরে এই যে জামা কাপড় আছে, তো এই মাসেলের উপরে যে ফাঁসা এটাই তার জামা কাপড়, টেম্পোরালিজ ফাঁসার নিচে টেম্পোরাল মাসেল, এই ফাঁসাটা আল্লাহ দিয়ে রাখছে একদম সেম সিমিলার টু দ্য নর্মাল টিম্প্যানিক মেমব্রেন, বুঝছো তো? তাহলে আমার টেম্পোরালিজ ফাঁসা, এই মাইরিঙ্গোপ্লাস্টি আমি করব একটা ফাঁসা দিয়ে, 4টা জিনিস তোমরা মনে রাখবা, 4টা জিনিস দিয়ে করা যায়, দূরে যাব না, বইতে দেখবা লেখা আছে গ্রেট সাফানাস বেইন, আরও অনেক, আমার ওইটার দরকার নেই, আমি এই সার্জারি করতেছি এইখানে, এরপরে আমি পায়ের কাছে যাবো, দরকার কি আমার, পাগলামি করা যাবে না, এইখানে তো আল্লাহ অনেক জিনিস দিয়ে রাখছে, 1 টেম্পোরালিজ ফাঁসা, 2 এই যে ট্র্যাগাস দেখা যায়, ট্র্যাগাল কার্টিলেজ, এটা তো নরম কার্টিলেজ, এই কার্টিলেজ নেওয়া যায়, কার্টিলেজের কাভারিং পেরিকন্ড্রিয়াম, কার্টিলেজ হলো কি ট্র্যাগাল কার্টিলেজ, এর কাভারিং পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়ামও নেওয়া যায়, 3টা হইল টেম্পোরালিজ ফাঁসা, ট্র্যাগাল পেরিকন্ড্রিয়াম, ট্র্যাগাল কার্টিলেজ। এই যে আবার এখানে আল্লাহ কিছু চর্বি দিয়া থুইছে, চর্বির কি কাজ, যে তোমার পর্দা ফাটলে ছোট্ট পারফোরেশন হলে এখান থেকে ফ্যাট নিয়ে লাগাই দিবা, হয়ে যাবে, স্মল পারফোরেশন ফ্যাট গ্রাফট, ফ্যাট গ্রাফট শুধু স্মল পারফোরেশনে, আমি সব বলতেছি। তাহলে মাইরিঙ্গোপ্লাস্টিতে কি কি গ্রাফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়, কোশ্চেন, মাইরিঙ্গোপ্লাস্টি যে করবা ক্লোজ করবা কি কি গ্রাফট ম্যাটেরিয়াল, গ্রাফট graft material used
ইন মাইনিঙ্গোপ্লাস্টি। 1 নম্বর সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর রেজাল্ট, 1 নম্বর টেম্পোরালিস ফাসা গ্রাফট। টেম্পোরালিস ফাসা গ্রাফট এটা সবচেয়ে ভালো, টেম্পোরালিস ফাসা গ্রাফট। 2, কানের মধ্যে আমার যা আছে, ট্র্যাগাস, ট্র্যাগাস একটা বোনস না, কার্টিলেজ, ট্রাগাল কার্টিলেজ। কার্টিলেজ নিতে পারি, কার্টিলেজের কভারিংও নেওয়া যায়, ট্র্যাগাল পেরিকন্ড্রিয়াম, এই কার্টিলেজের কভারিং পেরিকন্ড্রিয়াম। 4 নম্বর ফ্যাট from air lobule, fat from air lobule if perforation is small, বড়টাতে হবে না, if perforation is small। এখানে এই কয়টা নাম দিছি কারণ এমসিকিউ প্রায় আসে, ABCD, এখানে আরো কিছু নাম দিয়ে দিবে, হ্যাঁ, এগুলা 4টা মনে থাকলেই হবে, এর বাইরে যাবে না, বাইরে যেগুলো আছে ওই অ্যাবসেন্টগুলো ঢুকাবে। তাহলে আমার এটা এখন ভাইবার কোশ্চেন, এটা বইলেও দিছি, এটা যাতে যেই 2 জন বসবে তাদেরও বারবার বলা হইতেছে, এটা অবশ্যই জিজ্ঞেস করবেন, টেম্পোরালিস ফাসা গ্রাফট কেন এত ভালো, টেম্পোরালিস ফাসা গ্রাফট কেন ভালো। 1 নম্বর ইজি টু হারভেস্ট, সহজেই নেওয়া যায়, কারণ আমি এখানে ইনসিশন দিছি, সেম ইনসিশন লাইন দিয়েই নেওয়া যাবে, আরেকটা ইনসিশন দেওয়া লাগবে না রোগীর। এখান থেকে কাটছি না, এটাই তো টেম্পোরাল রিজিয়ন, এই যে এখান পর্যন্ত তো ইনসিশন আনছি, এটারে আটারি দিয়ে বড় করলে সাদা ফাসা দেখা যায়, ওই ফাসাটাই টেম্পোরালিস ফাসা, ওইটাই নিব, সেম ইনসিশন লাইন। তাহলে 1 নম্বর ইজি টু হারভেস্ট, হারভেস্ট মানে নেওয়া, ইজি সংগ্রহ করা, হারভেস্ট। হারভেস্ট সংগ্রহ করা, গৃহীত হওয়া, নেওয়া। তাহলে ইজি টু হারভেস্ট সহজ, ইট ক্যান ইজিলি হারভেস্ট অর টেকেন, ইট ক্যান ইজিলি বি টেকেন ফ্রম দ্য সেম ইনসিশন লাইন, একদম ওই ইনসিশন লাইন দিয়ে আমি এটা নিতে পারি, ইজিলি হারভেস্ট ফ্রম সেম ইনসিশন লাইন, যে ইনসিশন লাইন আমরা সার্জারির জন্য ব্যবহার করছি, সার্জারি করার জন্য যে ইনসিশন দিছি সেই সেম ইনসিশন লাইন থেকে ফাসাটা নেওয়া যায়, ইজি টু হারভেস্ট, বুঝছো কিনা। 2, বায়োকম্প্যাটিবিলিটি, এটা বুঝো, বায়োকম্প্যাটিবিলিটি, দেহের সাথে সামঞ্জস্য। এই গ্রাফটটা রুগীর গ্রাফট, যেই রুগীর অপারেশন হবে তারই টেম্পোরালিস ফাসা নিতেছি, এটা এই গ্রাফট অটোগ্রাফট, এই গ্রাফটটা হলো অটোগ্রাফট। আমি আর লিখলাম না, দিস গ্রাফট ইজ অটোগ্রাফট। অটোগ্রাফট কেন অটোগ্রাফট, পেশেন্টের নিজের শরীরের জিনিস নিতেছি, তো অটোগ্রাফট। অটোগ্রাফট হইলে কি হয়, রিজেকশন আর বা রিইনফেকশন, রিজেকশন ইনফেকশন ভেরি লো রেট। অটোগ্রাফটের সুবিধা এটা, অটোগ্রাফট যেহেতু এটা অটোগ্রাফট, কাজে এটা রিজেকশনের চান্স নাই, ইনফেকশনের চান্স নাই, থাকলে ভেরি লো, নো রিস্ক অফ রিজেকশন। অটোগ্রাফটের সুবিধা, দেয়ার ইজ নো রিস্ক অফ রিজেকশন, গ্রাফট রিজেক্ট হবে না, নো রিস্ক অফ রিজেকশন অ্যান্ড ইনফেকশন, ঠিক আছে, এই জন্য এটা ভালো। 3, গ্রাফট ইজ থিন, মোটা হইলে তো কানে শুনতো না, গ্রাফট থিন, টাফ, খুব মজবুত, অ্যান্ড ফ্লেক্সিবল, যত ভাইব্রেশন হবে ততই তো কানের সাউন্ড আমি বেশি শুনবো, ফ্লেক্সিবল।
থিন, টাফ অ্যান্ড ফ্লেক্সিবল। এইখানে একটা কথা মনে রাখবা, থিন, টাফ, ফ্লেক্সিবল। দিস গ্রাফট, temporalis fascia graft, is similar to the its thickness of the temporalis fascia graft similar to the natural or normal tympanic membrane, more or less similar to the normal tympanic membrane। আমাদের নর্মাল টিম্প্যানিক মেমব্রেনের যেরকম থিকনেসটা যদি মনে রাখো, আমি লেখা দিলাম 1 মিলিমিটার, 0.1 মিলিমিটার অথবা 100 মাইক্রোমিটার, ওটার দরকার নেই, 0.1 মিলিমিটার থিক। তাহলে দেখা যায় আমি টেম্পোরালিস ফাসা নিছি, এটাও মোরলেস সিমিলার, 0.1 মিলিমিটারই থিকনেস। তাহলে বলছি এই গ্রাফটের থিকনেস মোর অর লেস সিমিলার টু দি নর্মাল বা ন্যাচারাল টিম্প্যানিক মেমব্রেন, অ্যালাউজ, যার কারণে এটা অ্যালাউ করে, অ্যালাউজ ইট টু ভাইব্রেট, সুন্দর করে ভাইব্রেট করতে অ্যালাউ করে, অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ হেয়ারিং, স্যাটিসফ্যাক্টরি হেয়ারিং, এই জন্য এটা ইউজ করি। এটা থিন, টাফ অ্যান্ড ফ্লেক্সিবল, এটা বুঝছো কি না? এই যেটা ইউজ করি এর স্ট্রাকচার, এর যে থিকনেস নর্মাল যে টিম্প্যানিক মেমব্রেন তার মতনই, মোর অর লেস সিমিলার, এই জন্য আমরা এটা ইউজ করি। এটা থিন, টাফ, ছিঁড়া যায় না, এটা একেবারে ওই যে বায়ো কম্প্যাটিবিলিটি। 4 নম্বর, এটা দীর্ঘস্থায়ী, ডিউরেবল অ্যান্ড স্টেবিলিটি। ডিউরেবল অ্যান্ড স্টেবিলিটি, এটা কি করে? রেজিস্ট, এই গ্রাফট রিজর্পশন, ক্ষয় হইতে দেয় না, রেজিস্ট্যান্স টু রিজর্পশন। তাহলে স্টেবিলিটি বাড়ে, ডিউরেবল অ্যান্ড স্টেবিলিটি, বুঝছো কি না? রেজিস্ট টু রিজর্পশন। এর মধ্যে এই দুইটা বলবাই, এই দুইটা অনেকেই মুখস্থ জানে যারা পরীক্ষা নিতে আসে, বাকিগুলা হয়তো ভুলে গেছে। ইজি টু হারভেস্ট, কারণ অপারেশন করতে করতে ও জানে আমার তো এটা ইজি টু হারভেস্ট, এখান থেকে আমি নিব, আর জানে এটা থিন, টাফ অ্যান্ড ফ্লেক্সিবল। এই জন্য আগে কিন্তু অনেক এগুলা নেওয়া হইতো, ট্রাইগাল কার্টিলেজ, ফ্যাট, এখন এইটাই নেয়। এটার সাকসেস রেট, আরেকটা হলো 5 নম্বর পয়েন্ট, সাকসেস রেট ইজ হাই, এই জন্যই ব্যবহার করি। সাকসেস রেট ইজ হাই সাকসেস রেট। যত গ্রাফট লাগাইছি দেখা যায় গ্রাফট আপটেক রেট ইজ হাই, অ্যান্ড হেয়ারিং, স্যাটিসফ্যাক্টরি হেয়ারিং, ঠিক আছে? তাহলে সাকসেস রেট ইজ হাই, এই গ্রাফটের সাকসেস রেট বেশি, এই জন্য এটা বেশি ইউজ করা হয়। কি প্রশ্ন ছিল? গ্রাফট ম্যাটেরিয়াল কি, এটা কেন বেশি পছন্দ করি? তাহলে সাকসেস রেট হাই। আরও স্টাডি করা হয়েছে না, স্টাডিজ শোজ গ্রাফট আপটেক রেট ইজ হাই অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি হেয়ারিং, ঠিক আছে? হ্যাঁ, শেষ তো, টিম্প্যানিক মেমব্রেনটা দেখাইতে চাইছিলাম। আচ্ছা, সময় শেষ। তাহলে আমার কিন্তু এক্সটার্নাল অডিটরি ক্যানেল শেষ, ঢুকবো এবার মিডল এয়ার আগামী বৃহস্পতিবার যদি বাইসা থাকি। আর বাকি তো আমি জানতেছি না আসলে তোমাদের, কারণ 26-এর অনেক ল্যাকিংস হয়ে রয়েছে।